আজকে ছোটু লাল নিজের মেয়ের জন্য তার সম্বন্ধ দেখতে গেছিল। ছেলের মা বাবা আর ছোটু লাল তার স্ত্রী মমতা একে অপরের সাথে কথা বলছিল। আরে সম্বন্ধী মহাশয়, আপনার সাথে দেখা করে খুব ভালো লেগেছে আমার। এই বিবাহ আমাদের তরফ থেকে আপনি পাকাই ধরে নিন। হ্যাঁ গো, আর মেয়ের তরফ থেকেও সহমতি আছে। তক্ষুনি ছোটু লালের পেট থেকে আওয়াজ আসে, এই যে শুনছো, এনাদের জন্য চা জলখাবার নিয়ে আসবে নাকি কিছু না খাইয়ে পাঠিয়ে দেবে তুমি? হ্যাঁ গো, এক্ষুনি আনছি, সবকিছু তৈরি আছে, আপনারা কথা বলুন, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণের মধ্যেই দামিনী খাবারের জন্য অনেক কিছু যেমন মিষ্টি, নিমকি, কাজু বাদাম নিয়ে চলে আসে। এই নিন, লজ্জা পাবেন না, মন খুলে খান, আর যদি কিছু আরো চাই আমাকে বলবেন। হ্যাঁ অবশ্যই, লজ্জা পাবো কেন? আর ভালো করে কবজি ডুবিয়ে খাবো। অনেক পরে আপনি খাবার নিয়ে এসেছেন, সত্যি করে মানে খুব খিদেও পেয়েছিল আমার আর কি। আরে তুমি কি সব বলছো? ক্ষমা করবেন, ওনার অভ্যাস হলো এরকমই আর কি মারার। আমি তো মজা করছিলাম। আসলে ছোটু লাল কোনো ইয়ার্কি মারছিলেন না, ওনার পেট অনেকক্ষণ থেকে আওয়াজ দিচ্ছিল, আর ছোটু লাল এখানে শুধু খাবারের জন্যই অপেক্ষা করছিল। মনে হয় দাদা আপনার খুব খিদে পেয়েছে, ক্ষমা করবেন, একটু বড় সফর করে এসেছি আর ওনার এরকমই হাবভাব। এরকমই সম্বন্ধী আমাদের দরকার ছিল, যে মন খুলে কথা বলবে। দেখলে, সম্বন্ধী বাবু খুব ভালো করে বোঝে আমাকে। কেউ এখনো পর্যন্ত খাবারে হাতও লাগায়নি, আর ছোটু লাল দেখতে দেখতে সমস্ত কিছু খেয়ে ফেলে, কিন্তু তার খিদে এখনো শেষ হলো না, আর আবার তার পেট থেকে আওয়াজ আসতে শুরু করে। এই যে দামিনী, সম্বন্ধী বাবুর জন্য আরো কিছু কাজু বাদাম তুমি এসব নিয়ে এসো। হ্যাঁ ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আরে অনেক হয়েছে গো। এইভাবেই প্রাণ খোলা সম্বন্ধী বাবু লাগতো আমাদেরকে, আর লজ্জা পাবেন না আপনি, প্রাণ খুলে খান। ঠিক আছে, নিয়ে আসছি। দামিনী নিজের বরকে রাগের চোটে দেখতে দেখতে রান্নাঘরে চলে যায়। মনোজ এটা বুঝতেই পারল না, আর একটা মহিলা হওয়ার হিসেবে মমতা বুঝতে পেরে যায় যে এখন যদি এই নাটকটা আরো বাড়ে তাহলে ব্যাপারটা খারাপ হতে পারে, কিন্তু মমতা বারণ করত তার আগেই ছোটু লাল এতগুলো খাবার খেয়ে ফেলেছিল, আর তার পেট দ্বিগুণ বড় হয়ে গেছিল। বা সম্বন্ধী বাবু, এমন পেট আমি কখনো দেখিনি। পেটটা তো এখনো আওয়াজ করছে। আসলে সম্বন্ধী বাবু, দামিনী ক্লান্ত হয়ে পড়েছে। হঠাৎ করে ছোটু লাল সমস্ত বাটি উঠিয়ে সেগুলোও খেতে শুরু করে। আরে কি করছো গো তুমি? যদি এত সবকিছু খেয়ে নেবে তাহলে চিকিৎসাও তো হতে পারবে না তোমার। আর একটু খিদে পেয়েছে আর কি, তারপরেই হয়ে যাবে। কিন্তু সম্বন্ধী বাবু, এত প্রাণ খোলা হওয়া ভালো নয় কিন্তু বাবা গো। এখন দামিনীর রাগের একেবারে পাড়া ভেঙে গেছিল। আরে এখন অনেক হয়েছে, এরকম মানুষের এখানে আমি বিয়ে করতে দেব না আমার মেয়ের। আরে মানুষ না, আরে কেউ প্লেট বাটি খায় নাকি? চলো এখান থেকে, নয়তো বাড়িটাও খেয়ে যাবেন উনি। আরে দামিনী, তুমি চুপ থাকো। সম্বন্ধী সম্বন্ধী কি বলছো তখন থেকে? চলো তুমি এখান থেকে বাইরে এদের সাথে। বোন ক্ষমা করবেন, কিন্তু আমরা সম্বন্ধ করতে পারবো না এখানে। মমতা সঙ্গে সঙ্গে ছোটু লালকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। দুজন বাড়িতে আসে, আর নূপুর এই কথা জেনে কাঁদতে শুরু করে। এখন গিয়ে ছেলেটাকে পছন্দ হলো, আর ওটাকেও তোমরা তাড়িয়ে দিলে। তোমার কি হয়েছিল গো? আর ভাবনার কথা হলো যে তুমি বাটিগুলো খেলে কি করে? আসলে তুমি কি লুকোচ্ছ বলো তো, তাড়াতাড়ি বলো, কোথা থেকে এই অভিশাপ নিয়ে এসেছো?
আমায় ক্ষমা করে দাও মমতা, আমি সব কথা বলে দিচ্ছি। ছোটুলাল নিজের হবু সম্বন্ধীর সাথে দেখা করার জন্য একদিন আগে গ্রামে হাঁটতে বেরিয়েছিল। ওখানে পাশের একটা গাছের কাছে একজন ভিখিরি ছিল, আর যার অবস্থা খুবই খারাপ ছিল। সেই ভিখিরিকে কেউ খুব ভালো সুস্বাদু খাবার দিয়েছিল। ছোটুলাল তার কাছে যায়। কি ভাই রাহাগি, খুব ভালো মনে হচ্ছে খাবারগুলো সুস্বাদু। হ্যাঁ, খুব সুস্বাদু খাবার এগুলো। কোটি কোটি প্রণাম ওই সজ্জন মানুষটাকে, কারণ আমি তো এখানে যাত্রা করতে বেরিয়েছিলাম, তারপর এখানে ফেঁসে যাই। অনেক দিন পরে একজন সৎ মানুষ আমাকে খাবার দিয়েছে। ঈশ্বর ওনার মঙ্গল করুন। হ্যাঁ, সে তো খুবই ভালো কথা। কিন্তু দাদা, তুমি যাও গিয়ে হাতটা ধুয়ে এসো, নাহলে তুমি যদি আবার শরীর খারাপ হয়ে যায় তোমার। আর তুমি চিন্তা করো না, তোমার খাবার দেখাশোনা আমি করব, ঠিক আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ভিখিরি ওখান থেকে চলে যায় আর হাত ধুয়ে ফিরে আসে, আর দেখতে পায় যে ছোটুলাল তার সমস্ত খাবার খেয়ে নিয়েছে। এটা কি করলেন আপনি? আমি 4 দিন হয়ে গেল কিছু খাইনি, জানেন? আর যখন কোনো সৎ মানুষ আমাকে খাবার দিল, সেটাও খেয়ে নিলেন আপনি। হ্যাঁ, আরে আসলে দাদা, ব্যাপারটা ঠিক তা নয়। তুমি এতদিন খাবার খাওনি তো, আমি শুধু দেখছিলাম যে খাবারগুলো বেশি গরম নাকি বেশি ঠান্ডা হয়ে যায়নি তো আবার। আর ওই খাবার পরীক্ষা করতে করতে আমি আরে তুমি যদি আমাকে এমনি বলতে, তাহলে তোমাকে অর্ধেক খাবার তো আমি দিয়ে দিতাম না। তুমি তার দুঃখটাও দেখতে পেলে না। আরে তুমি যদি আমাকে এমনি বলতে, কিন্তু তুমি এটা খুব অন্যায় করেছো। এই খাবার তো তুমি নিজে কেনোনি, তাহলে এত বাজে কথা বলছো কেন বলো তো? তুমি কোনো পস্তাচ্ছ না এর জন্য? হ্যাঁ, আমি তোমাকে অভিশাপ দিলাম যে তুমি যতই খাবার খাও না কেন, তোমার পেট কখনোই ভরবে না। হ্যাঁ, আর তোমার সামনে যা আসবে তুমি সেগুলো খেতে শুরু করে দেবে। আর এটা কোনো অভিশাপ হলো নাকি? হ্যাঁ, এবার তো প্রতিটা অনুষ্ঠানের জন্য আমার পেটে জায়গা হয়ে যাবে। হ্যাঁ। ছোটুলাল সমস্ত কথা নিজের বউ মমতা আর নিজের মেয়ে নূপুরকে বলে দেয়। মমতা, কিন্তু আমি তো জানতাম না যে ওর অভিশাপ এইভাবে ফুলে যাবে, বুঝলে? এখন কি জানি না কি কম পড়ে গেল এখানে, যে গিয়ে সেই বেচারি ভিখিরির খাবার খেয়ে নিলে আর তার অভিশাপ নিয়ে বাড়িতে এলে। তোমার কারণে আমার বিয়ে ভেঙে গেছে। তক্ষুনি ছোটুলালের পেট আবার জোরে জোরে বলে, আবার খিদে পেয়ে গেছে মমতা, কিছু খাও না আমাকে তুমি। এখন বাটি খেয়েও তোমার পেট ভরেনি নাকি? যাও গিয়ে বাইরে কিছু খেয়ে এসো। বাবার কি জানি কি বুদ্ধিভ্রষ্ট হয়েছিল যে আমার বিয়ে এখানে করালো। মানুষ মাথা দিয়ে ভাবে আর তুমি পেট দিয়ে ভাবো। ছোটুলাল খিদের চোটে খাবার খুঁজতে বেরোয়। তক্ষুনি সে একজন ব্যক্তিকে সাইকেলে দেখতে পায়। আরে মদন দাদা, একটু দাঁড়াও দাঁড়াও, আমি তোরা হাঁটতেও পারছি না গো, শুধু বাজার অবধি একটু ছেড়ে দাও না। আরে একদিন তুমি কত খাবার খাবে বলো তো? হ্যাঁ, আর এত ভারী ওজন তো আমার সাইকেলের মধ্যে নিতে পারবো না। তক্ষুনি ছোটুলালের পেট আবার বলে ওঠে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু শুধু বাজার অবধি কিন্তু ছাড়বো। হ্যাঁ ভাই মদন মদন মদন, অনেক ভালোভাবে তোমার মঙ্গল করলাম। যখন আমি বড় লোক হব না, তোমার কথা মনে রাখবো। আরে আর কত বড় হবে তুমি? হ্যাঁ, আরে বসো বসো, আমার সাইকেলে বসো, ব্যবসা করতে হবে। ছোটুলাল সাইকেলে নিজের বড় পেট নিয়ে বসে পড়ে। কিছু দূর সাইকেল চালানোর পর মদনলাল ঘামে ভরে ওঠে। সে সাইকেল একটা বাড়ির কাছে দাঁড় করায় আর বলে, ছোটুলাল, তোমাকে যদি মোটুলাল বলতে হয় না, তাহলে সাইকেল আর চলবে না, বুঝেছো? আরে এরকম কথা বলো না মদন, আমি হলাম তোমার বন্ধু, বুঝলে, তাই না? শুধু বাজার অবধি ছেড়ে দাও। আরে দাদা, বাজার পৌঁছতে পৌঁছতে আর তার উপর আমার ব্যবসা থেকে নামো তো। আরে আমাকে ব্যবসা করতে হবে না নাকি? যেই মাত্র ছোটুলাল সাইকেল থেকে ওঠার চেষ্টা করে, সাইকেল ভেঙে যায়। হ্যাঁ রে দাদা, ছোটুলাল, এইসব হবে না, বুঝলে? হ্যাঁ, আমি তোমাকে দেখে নেবো কিন্তু, হ্যাঁ মনে রাখছি। তক্ষুনি ছোটুলালের পেট জোরে বলে ওঠে, এক্ষুনি গিয়ে তোমার বউকে আমি নালিশ করবো বলে দিলাম। আজকের পর থেকে তোমাকে আমি কথা দিচ্ছি, সাইকেল যদি আমি কাউকে বসাচ্ছি। হ্যাঁ। মদন ওখান থেকে মমতা আর নূপুরকে ডাকার জন্য যায়, আর ছোটুলালের পেট আরো বড় হতে শুরু করে। এই গাছের ফল তো বেশ মিষ্টিই হয়, তাহলে আমি এই গাছটাকেই বরং খেয়ে ফেলি, এখন ভালোই লাগবে খেতে, বুঝলে? আমার খিদে আর সহ্য হচ্ছে না, আর খেতে চাই না আমি।
ছোটুলাল গাছও খেতে শুরু করে। তক্ষুনি ওখানে তার স্ত্রী আর মেয়েও চলে আসে মদনলালের সাথে, আর তারা সেই ভিখিরিকেও নিজের সাথে নিয়ে আসে। মমতা, আর খাবার খেতে চাই না, কিন্তু আমার খিদেও পাচ্ছে। আরে যতই খাই যেন মনে হয় অনেকদিন হয়ে গেল কিছুই খাইনি আমি। আমায় ক্ষমা করো। আরে গো, এটা তো খুবই খারাপ অবস্থা তোমার। সেই জন্যই আমরা এই ভিখিরিকে খুঁজতে বেরিয়েছিলাম, যাতে অভিশাপটা ফেরত নিতে পারেন। আরে বাপ রে বাপ বাপ, এ তো বিশাল বড় ভয়ঙ্কর অভিশাপ। আর আমি মেনে নিচ্ছি যে ছোটলাল একদম ঠিক করেছে, হ্যাঁ, কিন্তু ভাই ওর উপর একটু দয়া তো করো। আরে পেট দেখে তো মনে হচ্ছে কুয়োয়, কি সমস্যা? হ্যাঁ ভিখিরিজি, আমার বাবাকে ঠিক করে দিন। ক্ষমা করে দাও, কিন্তু এখন আর আমি আবেগে বইব না, আর কোনো অভিশাপ ফেরত নিব না। হ্যাঁ, আরে খুব খিদে পেয়েছে। আরে দাদা, তোমার এই অভিশাপ ছোটলালের সঙ্গে সঙ্গে পুরো গ্রামের জন্য একেবারে অভিশপ্ত হয়ে গেল তো। আরে কিন্তু কিন্তু একবার আমাদের বাড়িতে চলে আসুন আর বলতেন, তাহলে আমরা সমস্ত জিনিস ঠিক করে দিতাম। এইটুকু শাস্তি অনেক ওনার জন্য, এখন অনেক হয়েছে। ঠিক আছে, আমি অভিশাপ ফিরিয়ে নিলাম, কিন্তু আবার যখন এরকম কোনো নোংরা কাজ করবে না, তখন এই অভিশাপ আবার লেগে যাবে ওনার উপরে। ছোটুলাল আবার ঠিক হতে শুরু করে, আর তার পেট যেটা বড় হতে চলেছিল এখন আবার সঠিক অবস্থায় চলে আসে। ভাই রাগীর, আমায় ক্ষমা করে দিও। তোমার সাথে আমি অনেক বড় অন্যায় করেছি। ঈশ্বর কখনো যেন কাউকে খালি পেটে না রেখে। আর সত্যিই খুবই কষ্টের ব্যাপার, আর সবসময় একে অপরের আমাদের উপকার করা উচিত, যাতে কেউ না খেয়ে শোয়। একদম ঠিক কথা বলেছো। তক্ষুনি ছোটুলালের পেট আবার বলে ওঠে, চলো আজ সবার খাবার আমার বাড়িতে, মন ভরে খেও সবাই।